কর্নেল অলি সাহেবের দলকে 2টা বা 3টা সিট দিয়েও বিএনপি ধরে রাখতে পারে নাই। কারণ কর্নেল অলি সাহেব যদি ওই জোটে থাকে, বিএনপির জোটে, তাহলে ইন্ডিয়া যে পরিকল্পনা, মানে পরিকল্পনা বলবো না, এটা একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র করছে বিএনপি কে নিয়ে। সেই ষড়যন্ত্রে অলি সাহেবরা থাকলে, এনসিপির নেতৃবৃন্দ থাকলে বিএনপি কে দিয়ে সেই কার্যগুলো সিদ্ধি করা সম্ভব হবে না। কিন্তু বিএনপির মধ্যে কিছু হাঙ্গর আছে, হাঙ্গর সামনের সারিতে। এই হাঙ্গররা এই দলটাকে সবসময় বিফাকে ফেলানোর জন্য চক্রান্ত করেছে। তার কারণ ওই শুরুতে আমি বলেছিলাম 2 ধরনের মানুষ রাজনীতি করে, একটা হলো জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, আর একটা হলো নিজের স্বার্থে। তো নিজের স্বার্থে যারা রাজনীতি করে তারা দলের ক্ষতি হোক, দেশের ক্ষতি হোক, এই ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে কিলার ভারতের সেবাদাসদেরকে উৎখাত করার জন্য, এবং সফল হয়েছে। বাংলাদেশে এতগুলো রাজনৈতিক বড় বড় দল, বিএনপি, জামাত, কত কত বড় বড় রাজনৈতিক দল, সবাই যৌথভাবে যুগপৎ আন্দোলন করছিল, যৌথভাবে আন্দোলন করছিল। কোনো আন্দোলন হাইলে পানি পাচ্ছিল না। তার মূল কারণ হলো, এমদাদ ভাই একটু আগে একজন ব্যক্তির নাম নিয়েছেন, যেরা বাম ঘরানার থেকে এসছে। মূলত জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে, ওনার বিরুদ্ধে কথা আমি বলতে চাই না, এই জন্য তিনিও কিন্তু একজন মাজলুম মানুষ। প্রচুর জুলুম হয়েছে তার উপরে, ফখরুদ্দিন আর মঈনুর সময়। তারপরে তিনি তো খুবই অসুস্থ অবস্থায় দেশের বাইরে চলে গেছিলেন। আমরা দৃশ্যমান অবস্থায় বুঝি যে তিনি তার দলটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্তু বিএনপির মধ্যে কিছু হাঙ্গর আছে, হাঙ্গর সামনের সারিতে। এই হাঙ্গররা এই দলটাকে সবসময় বিফাকে ফেলানোর জন্য চক্রান্ত করেছে। তার কারণ ওই শুরুতে আমি বলেছিলাম 2 ধরনের মানুষ রাজনীতি করে, একটা হলো জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, আর একটা হলো নিজের স্বার্থে। তো নিজের স্বার্থে যারা রাজনীতি করে তারা দলের ক্ষতি হোক, দেশের ক্ষতি হোক, এদিক দেখে না। নিজে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় আর্থিক এবং রাজনৈতিক, সেই কাজে তারা ব্যাকুল থাকে। এটা একটি মন্তব্য আমার। হাঙ্গর এই জন্য বলছি যে বিএনপি, তারেক সাহেব আসছে, তারেক রহমান সাহেব আসছেন এই মাত্র কয়েকদিন হলো, কিন্তু এনসিপি বিএনপির সাথে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। কেন করেছিল সেটার ব্যাখ্যা হলো, এক কথায়, যে বিএনপি বড় দল, তারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তাহলে এনসিপি যদি তাদের সাথে, যে জামাত 30টা দিলে সেখানে যদি 15টাও পায়, তাহলে 15টা সিট হয়তো ভালোভাবে উঠে আসবে। কিন্তু এনসিপি তো একটা শক্তি, যে শক্তিটা হলো জুলাইয়ের স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডার ভারতের পরিপন্থী কাজ করেছে, তাদের সেবাদাসদের উৎখাত করেছে। এই অশুভ শক্তির অদৃশ্য হস্তক্ষেপে বিএনপির মধ্যে এনসিপি কে যেতে দেওয়া হয় নাই, বিএনপি তাদেরকে ধারণ করতে পারে নাই। এই জন্য সিট সংখ্যা 7টা, 6টা, 10টা, 15টা এটা কোনো বিষয় ছিল না। এনসিপি কোনো অবস্থাতেই যেন বিএনপির মধ্যে না যেতে পারে। তাহলে বিএনপি কে দিয়ে এই আমাদের যে ভারতের সেবাদাসদেরকে যারা আশ্রয় দিয়েছে, বিশেষ করে ইন্ডিয়া, মোদী সরকার, তারা কিন্তু বিএনপি কে দিয়ে সেই কার্য সিদ্ধি করতে পারতো না যদি এনসিপি বিএনপির সাথে থাকতো। এখন বিএনপি 2-1টা ছোট ছোট দল তাদের সাথে আছে, এবং বড় দল তাদের সামনে খুব দুর্দিন আসতেছে। দেখেন কত অদূরদর্শী। এই জন্য বলবো যে কর্নেল অলি সাহেবের এলডিপি, তাই কি না? তো এলডিপির যে রেদওয়ান সাহেব, তিনি একটা দলের একজন বর্ণাঢ্য ব্যক্তি, যিনি বৃদ্ধ বয়সে এসে মাস্টার ডিগ্রি করে আবার ডক্টরেট ডিগ্রি করেছেন। কর্নেল অলি সাহেবের বাসায় আমি 2-3 বার গিয়েছি, ওনার সাথে বসে বসে গল্প করেছি। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, খুব প্রাণ খুলে কথা বলেন এবং খুব স্পষ্ট কথা বলেন, এবং ইসলামী ব্যক্তিত্ব উনি। এখন যতই মুক্তিযুদ্ধে যে যাই বলেন না কেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং উনি একজন ভালো মুসলিম বলে আমি মনে করি। অন্যরা কি মনে করেন আমি জানি না। সৎ মানুষ উনি, সৎ মানুষ। সৎ মানুষ, সত্য কথা, এটাও সত্য। তো আমার কাছে মনে হয়েছে
এনসিপি যে চেতনায় উজ্জীবিত, কর্নেল অলি সাহেবও সেই চেতনায় উজ্জীবিত। এই জন্য কর্নেল অলি সাহেবের দলকে 2টা বা 3টা সিট দিয়েও বিএনপি ধরে রাখতে পারে নাই। কারণ কর্নেল অলি সাহেব যদি ওই জোটে থাকে, বিএনপির জোটে, তাহলে ইন্ডিয়া যে পরিকল্পনা, মানে পরিকল্পনা বলবো না, এটা একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র করছে বিএনপি কে নিয়ে। সেই ষড়যন্ত্রে অলি সাহেবরা থাকলে, এনসিপির নেতৃবৃন্দ থাকলে বিএনপি কে দিয়ে সেই কার্যগুলো সিদ্ধি করা সম্ভব হবে না। এই জন্য আগে যিনি চলে গেলেন, আমি নামটা ভুলে যাচ্ছি, কি যেন, নুরুজ্জামান ভাই, তার উদ্দেশ্যে আমি বলতে চাই, তিনি কিন্তু ই নিয়ে বি নিয়ে খুব বিচক্ষণতার সাথে বিএনপি কে সেভ করে কথা বলেছেন, এবং সর্বশেষ নৈতিকতা শব্দটা 2-3 বার বলেছেন। তার নৈতিকতা, যে দলকে তিনি সেভ করে কথা বলতে চাচ্ছিলেন, সেই দলের নৈতিকতা কতটুকু আছে, সেই দলের নৈতিকতা কতটুকু আছে? তাদের এখন নাকানি চুপানি খেতে হচ্ছে জামাতের মতো, মানে ইসলামী দলগুলো এক হওয়ার কারণে। তার কারণ হলো, এখন জামাত ইসলামী ছাড়া এই এনসিপির আর বিকল্প কোনো রাস্তা ছিল না। তার কারণ জামাত ইসলামী ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের এন্টি একটা স্টেক হোল্ডার, খুবই শক্ত একটি দল। এবং এই দলের সাথে যদি এনসিপি এই যে জোট বেঁধেছে, জামাত ইসলামী হাঙ্গরের মতো এনসিপি কে খেয়ে ফেলবে না। তার কারণ হলো, জামাত ইসলামী বলবে না যে তোমরা তোমাদের দলকে অবলুপ্ত করে আমাদের দলে যোগদান করো, এটা বলবে না। এতটুকু আমানতদারি জামাত ইসলামী দায়িত্বশীলদের আছে। কিন্তু বিএনপির মধ্যে 2টা দলের 2জন সেক্রেটারি জেনারেলকে, রাশেদ সাহেব আর হলো রেদওয়ান সাহেব, 2টা দলের 2জন সেক্রেটারিকে ধানের শীর্ষে চাইতেই পারে। তো ফখরুল সাহেব যদি রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণ হতেন, প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি হতেন, তাহলে তিনি বলতেন যে না, আপনার দল তাহলে ক্ষতিগ্রস্ত হবে, আপনি আমার সাথে থাকেন, আপনি আপনার মার্কা নিয়ে নির্বাচন করেন, আপনি আমার মার্কা নেওয়ার জন্য আপনার দল ছেড়ে দিয়ে চলে আসবেন, আপনার দলটা তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বুঝতাম তিনি রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন। কি হলো, রাশেদ সাহেব যখন চলে গেছে, তখন গণ অধিকারের নুরুল হক নূর কিন্তু অসহায়ত্ব ফিল করছে, মাঝে তিনি কান্নাকাটিও করেছেন। এদিকে কর্নেল অলি সাহেব তখন ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে রেদওয়ান সাহেব যখন বিএনপিতে যে ধানের সিট নিয়ে নির্বাচন করছে, আমাকে ল্যাং মেরে এবং আমার সিট দিচ্ছে না, আমি মহাসচিবের কাছে যে দেখা করতে পারছি না, তাহলে আমার তো একটা পথ খুঁজতে হবে। তিনি উপযুক্ত জায়গায় খুঁজে তিনি চলে এসেছেন। ওনার ভোট সারা দেশে কয় পার্সেন্ট আছে এটা বড় কথা না, উনি একজন সৎ মানুষ, 90 বছরের ঊর্ধ্বে তার বয়স, আমাকে উনি বলেছেন, এবং এখনো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, ভালো আর্মি ম্যান, তো আর্মি অফিসার ছিলেন। তো শেষ বয়সে এসে তিনি পিএইচডি করেছেন, এবং ইসলামিক স্টাডিজ এর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পিএইচডি করেছেন, যে ইসলামের ইতিহাস সম্ভবত। যাই হোক, তো এই ব্যক্তি এখন জামাত ইসলামীতে যাওয়ার কারণে জামাত ইসলামীর পাল্লা ভারী হয়েছে। আমি বলছি না জামাত ইসলামী যে ক্ষমতায় চলেই আসছে, এমনটি না, তবে নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে, ম্যাক্সিমাম জায়গাতে লড়াই হবে। এখন এই নির্বাচন যদি 26-এর 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠুভাবে হয়, যেহেতু আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, শেষ দিন, তাহলে এই নির্বাচন হওয়ার সময় যে প্রতিবন্ধকতাগুলো আসবে, সে প্রতিবন্ধকতার সাথে অনেক কথা আছে। আর্মিরা এই যে সারা ফিল্ডে কিন্তু, ভাই এমদাদ ভাই আপনি দেখতেছেন, সারা ফিল্ডে কিন্তু মিনি ক্যাম্প আছে, তাই না? সব ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এক একটা গ্রুপ আছে, এবং এক একটা সরকারি অফিসে তারা অবস্থান করছে। মাঝে মাঝে এদিক ওদিক অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে সেখানে আছে। কিন্তু কিন্তু 2টি কারণে আর্মি কিন্তু এই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ভালো অ্যাকশন নেয়নি। একটি কারণ হলো বিএনপি কে সাধারণ মানুষের কাছে তাদের চরিত্র ফুটায় তোলার জন্য একটু ছাড় দিয়েছে আর্মিরা, প্রশাসনও ছাড় দিয়েছে, পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ ম্যাক্সিমামই। আর একটা কারণ হলো, এই ইউনূস সাহেবের যে উপদেষ্টা মন্ডলী, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যেন লেজে গপনে মেখে ফেলে, এই সরকার যেন প্রশ্নবিদ্ধ হয়। এই সরকার প্রশ্নবিদ্ধ হলে যারা এই পলিসিটা করেছে, তারা কিন্তু আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অগ্রগতি উন্নতি চায় না, তারা কিন্তু একটা দেশের গুপ্তচর হিসেবে এই অশুভ কৌশল করেছে। তা না হলে বাংলাদেশে টু দি পয়েন্টে আর্মিরা যদি একবার শক্ত হতো, আপনি দেখতেন যে বাগেরহাটে 10 জনকে পিঠে একবার লাল বানায় দিছে পাশা, যে চাঁদা করতে গেছে, তাই দেখতেন তার পাশে সাতক্ষীরা বা পিরোজপুর, সেগুলো চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। এরকম 10টা জায়গায় যদি ভালো মতো পিটান দিত, ধরে একবার চাঁদাবাজদের ধরে একবার ঠ্যাং ঠুং ভেঙে দিত,
হাত পা ভেঙে দিত, পিঠা একবার চামড়া তুলে দিত, পঙ্গু বানায় দিত, তাহলে সবাই বুঝতো যে বারে বা মরছি তো, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু তারা এই কাজগুলো করেনি।